তো সাদমান তোমার থিসিস তো তোমরা তো সাব চ্যানেলটা জানছো, বুঝতেছো না? সাব চ্যানেল বুঝছো সাদমান? সাব চ্যানেল ফ্লোটা বুঝতে পারছো? সাব চ্যানেল বুঝিনি, বুঝলাম না স্যার, মানে জিজ্ঞেস সাব চ্যানেল অ্যানালাইসিস থার্মোডাইনামিক সাব চ্যানেল, এটা বুঝতে পারছো? হিট ট্রান্সফার ফ্লুইড ফ্লো অ্যানালাইসিস সাব চ্যানেলটা কয় ধরনের, দেখছিলাম কয় ধরনের সাব চ্যানেল আছে? কয় ধরনের সাব চ্যানেল আছে? সাব চ্যানেল বোঝো নাই? সাব চ্যানেল কি? হ্যাঁ সাদিয়া? স্যার স্কোয়ার হয়, ট্রায়াঙ্গুলার হয়। হেক্সাগোনাল হতে পারে, হেক্সাগোনাল হয়। মানে ফুয়েল অ্যাসেম্বলি গুলো, ফুয়েল রড গুলো অ্যাসেম্বলির মধ্যে কিভাবে সন্নিবেশিত এবং তিনটা বা চারটা ফুয়েল ধরলে, তিনটা ফুয়েল বা চারটা ফুয়েল ধরলে এর মধ্যে ইন্টারস্পেসটা কতটুকু, ফ্লুইড ফ্লো স্পেসটা, এটাই তো। এই স্পেসটা কি ধরনের স্ট্রাকচার হতে পারে, তাই না? তাহলে আমরা যদি ধরি যে এখানে তো বলছি যে দেখো যে এখানে তো বলা আছে যে স্কয়ার লেটিস যদি এই যে হ্যাচার্ড লাইন গুলো, এগুলো তো সাব চ্যানেল ফ্লো, চ্যানেল গুলি কেমন ধরনের, এটা তো অন্যরকম স্টাইলের। ট্রায়াঙ্গুলার লেটিস এটাতে দেখো এই সাব চ্যানেলটা কেমন ধরনের, এখানে স্কয়ার লেটিস হলে দেখো, আবার হেক্সাগোনাল লেটিস হলে সাব চ্যানেল ফ্লো কেমন দেখো, ফ্লো সাব চ্যানেল দেখো, এই যে ফ্লো সাব চ্যানেল, তো অনেক ধরনের সাব চ্যানেল। তাহলে এবার এটা দেখো চারটা, ওই যে এখানে এই দেখতে পাচ্ছ না চারটা, এই হাফ সার্কেল, কোয়ার্টার হাফ সার্কেল নাই, কোয়ার্টার হাফ সার্কেল ফুয়েল ফুয়েল, এটা হলো এখান থেকে একটা ফ্লুইড যায় হিট নেওয়ার জন্য। তো এরকম তো এই এখানে তো ডায়ামিটার, এইগুলো প্যারামিটার গুলো বলছিলাম। তাহলে একটা থার্মাল হাইড্রোলিক ডায়ামিটার কিভাবে ক্যালকুলেট করতে হয়, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই ডিএস টা কেমনে বাইর করা হয়? ডিএস মানে তো হলো ফ্লো 4 ইনটু ফ্লো ক্রস সেকশনাল এরিয়া ডিভাইড বাই ওয়াইডেড পেরিমিটার, PW হলো ওয়াইডেড পেরিমিটার। তারপর স্কয়ার লেটিসের জন্য টি স্কয়ার মাইনাস পাই ডি স্কয়ার বাই 4, আর ফর ট্রায়াঙ্গুলার লেটিসের জন্য √3/4 পি স্কয়ার মাইনাস পাই ডি স্কয়ার বাই 8। তুমি হিসাব করলে পাইবা, ক্যালকুলেট করলে পাইবা। এই নাইন মিউট করো। তাহলে এখানে দেখো সাব চ্যানেল, তাহলে আমরা যদি মনে করো এখন আরো যদি এখানে তো বলা, এখানে দেখো কুলেন্ট সেন্টার সাব চ্যানেল, একটা হলো রড সেন্টার সাব চ্যানেল, মানে কি বলতো? দুটোর মধ্যে পার্থক্য কি? কুলেন্ট সেন্টার সাব চ্যানেল এন্ড রড সেন্টার সাব চ্যানেল পার্থক্য কি সাদমান? স্যার আরেকবার জিজ্ঞেস করুন। হ্যাঁ, রড সেন্টার সাব চ্যানেল আর কুলেন্ট সেন্টার সাব চ্যানেল মানে কি? স্যার সাব চ্যানেল ভুলে গেছি স্যার। আবার তো ভুলে গেছি, এতক্ষণ তো বুঝাচ্ছিলাম এখন। তো দেখো মানে সাব চ্যানেল মানে কি এখানে, তাহলে রড সেন্টার কি আর কুলেন্ট সেন্টার কি? রড সেন্টার আর তাহলে কুলেন্ট সেন্টার সাব চ্যানেল, কে বলতে পারবা? সাদমান আউট, কে বলতে পারবা? ফুয়েল রডের সাথে যেই ওয়াটারটা থাকে, মানে লাগালাগি অবস্থায় যে ওয়াটারটা থাকে সেটা হচ্ছে রড সেন্টার সাব চ্যানেল, আর হচ্ছে মাঝখানে যেটা সাব চ্যানেল, মাঝখানে যেটা সেটা হচ্ছে স্যার কুলেন্ট সেন্টার সাব চ্যানেল। এখন দেখো এই এখানে দুটো ফিগার আছে না, রাইট সাইডে দেখছো স্মল চারটা রড, ফুয়েল রড, দেখো মাঝখানে যে আছে এটা হলো কি কুলেন্ট সেন্টার না রড সেন্টার, বলো দেখো তো উপরেরটা কি? মাঝখানে একটা কুলেন্ট সেন্টার। একটা দেখছো, হ্যাঁ এটা হলো উপরেরটা, হলো উপরেরটা, উপরের পার্টটা কুলেন্ট সেন্টার, দেখছো না? এখানে এই যে আমি যে কারসারি ধরছি এটা দেখছো, দেখতে পাচ্ছ কারসার যেটা আছে, কারসার ঘুরতেছে যে, জি স্যার। কারসার যে ঘুরতেছে সেটা রড কয়টা? এখানে ফুয়েল রড একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে মাঝখানে যে স্পেসটা, যে স্কয়ার লেডিস, ফুয়েল ফুয়েল অ্যারেঞ্জমেন্ট গুলো হলো স্কয়ার লেডিস, কিন্তু তার যে ইন্টার স্পেসটা, গ্যাপটা, এই যে ফ্লো এরিয়াটা, এটাকে বলা হয় কুলেন্ট সেন্টার সাব চ্যানেল। কেন কুলেন্ট? দেখো কুলেন্ট কিন্তু মাঝখানে ধরলে প্রত্যেকটা রডের কাছ থেকে ইকুয়াল ডিস্টেন্স, এটাকে বলা হয় কুলেন্ট সেন্টার সাব চ্যানেল।
আবার যদি এটা দেখো নিচেরটা লাল, এটা হলো ফুয়েল রড, তার যে স্কোয়ার এরিয়াটা এটা হলো রডকে কেন্দ্র করে, ফুয়েল রডকে কেন্দ্র করে যে এরিয়াটা কভার করা হয়েছে চারিদিক দিয়ে সমান এরিয়া, সেটা হলো রড সেন্টার সাব চ্যানেল। তাহলে কুলেন্ট সেন্টার সাব চ্যানেল, রড সেন্টার সাব চ্যানেল, তাহলে সাব চ্যানেল তো কটা হলো, দুই টাইপের হয়ে গেল, তাই না? আমরা যদি থার্মোহাইড্রোলিক্স অ্যানালাইসিস করতে চাই একটা ফুয়েল এলিমেন্টের বা চারটা ফুয়েল এলিমেন্টের মাঝখানে স্পেস, একটা ফুয়েল এলিমেন্টের চারপাশে মানে মডারেটরের বা কুলেন্টের যে ডোমেইন সেটা নিলেও কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি। থার্মোহাইড্রোলিক্স হিট জেনারেশন করে নিউটনস ধরে সবকিছু করে আমরা কিন্তু ফ্লুইড ফ্লো হিট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আমরা ডিটারমাইন করতে পারি। তাহলে এটা হলো রড সেন্টার সাব চ্যানেল, এটা হলো উপরেটা হলো কুলেন্ট সেন্টার সাব চ্যানেল, দেখো এখানে। তাহলে আরো সাব চ্যানেল আছে, আর এগুলো হলো ফুয়েল লেডিস, ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলার লেডিস, ফুয়েল লেডিস, ফুয়েলগুলো কি হবে তাহলে ফ্লো পাথ। তাহলে আমরা বলছিলাম যে সিঙ্গেল চ্যানেল সাব চ্যানেল, তা আমরা বলি দেখো রড সেন্টার, একটা হলো কুলেন্ট সেন্টার। আবার আছে দেখো যদি এখানে যদি এই দেখো এটা হলো কুলেন্ট সেন্টার, এটা হলো কর্নার সাব চ্যানেল, এটা হলো এজ সাব চ্যানেল, এজ এক নম্বরটা হলো কুলেন্ট সেন্টার সাব চ্যানেল, দুই নম্বরটা হলো এজ সাব চ্যানেল, এজ ইটিজি এজ সাব চ্যানেল, তিন নম্বরটা হলো কর্নার সাব চ্যানেল। দেখো কারণ যদি তুমি থার্মোহাইড্রোলিক্স অ্যানালাইসিস করো দেখো সব ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একরকম আসবে, এখানে আরেক রকম ক্যারেক্টারিস্টিক্স আসবে, এখানে আরেক রকম ক্যারেক্টারিস্টিক্স আসবে। তাহলে তুমি কি করবা, তুমি যদি ধরো খালি কুলেন্ট সেন্টার সাব চ্যানেল অথবা রড সেন্টার সাব চ্যানেল অথবা ধরলে তো যেরকম ক্যারেক্টারিস্টিক্স আসবে তাহলে তো এটা দিয়ে পুরোপুরি তুমি পুরো কোরকে মানে বলতে পারো না কি কি ঘটনা ঘটতে পারে, তাই না? কোথাও হটস্পট, তাহলে হটস্পটের জন্য তোমাকে আরো কয়েকটা মিরর দিয়ে দেখতে হবে, অ্যাঙ্গেল দিয়ে। সেই অ্যাঙ্গেলটা হলো কর্নার সাব চ্যানেল নিতে হবে, এস সাব চ্যানেল নিতে হবে, এই যে কর্নার আর এস। দেখো এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন ভিন্ন ভিন্ন হবে, কারণ এখানে হিট জেনারেশন নিউটনের ফ্লো ভিন্ন, তার কারণে এখানেও কিন্তু তুমি জানো না যে এখানে কি পরিমাণ টেম্পারেচার ডিস্ট্রিবিউশন হতে পারে বা হিট ফ্লাক্স ডিস্ট্রিবিউশন হতে পারে, তো কোথায় হটস্পট হতে পারে। তাহলে যদি তুমি কয়েকটা সাব চ্যানেল নাও পুরো কোরকে, একটা হলো রড সেন্টার সাব চ্যানেল অথবা কুলেন্ট সেন্টার সাব চ্যানেল অথবা এজ সাব চ্যানেল অথবা কর্নার সাব প্লাস কর্নার সাব চ্যানেল, এজ সাব চ্যানেল, রড সেন্টার সাব চ্যানেল, এগুলো যদি তুমি হিসাব করো দেখো নিউমেরিক্যালি ক্যালকুলেট করে দেখো তুমি পুরো কোর সম্পর্কে ক্যারেক্টারাইজ করতে পারবা। দ্যাট ইজ দ্য সাব চ্যানেল অ্যানালাইসিস, নিউটনিক্স এবং হাইড্রোলিক্স। কারণ দুটো তো কাপলিং, নিউটনিক্সের সাথে ট্র্যাকের বা স্যাকের সাথে তুমি রিলাপকে সংযোগ করতে পারো, কারণ থার্মোহাইড্রোলিক্সের সাথে নিউটনিক্স কাপলিং, তাই না? তার মানে এই ধরনের সাব চ্যানেল গুলো তোমাকে খালি একটা সাব চ্যানেল দিয়ে তুমি যদি ডোমেইন ধরে এখানে বাউন্ডারি ইনিশিয়াল কন্ডিশন দিয়ে থার্মোহাইড্রোলিক্স স্টাডি করো তাহলে এই জায়গার জিনিসগুলো জানতে পারবা। কিন্তু পুরো কোরের যে আরো অংশ যে এখানে যে এজ সাব চ্যানেল এজ মানে এজ বলি, একটা হলো কর্নার, কর্নার এন্ড এজ সাব চ্যানেল গুলো ক্যারেক্টারিস্টিক্স, তখন এখানে কি কি ধরনের অন্যান্য থার্মোহাইড্রোলিক ক্যারেক্টারিস্টিক্স ভিন্নতা আসবে এবং এখানে কি কি হতে পারে ওয়ার্স্ট কেস বা কেস গুলো, এগুলো আমরা স্টাডি করতে পারি। তখন আমরা কোরের সেক্ষেত্রে একটা ধারণা পেতে পারি ওভারঅল। খালি একটা সাব চ্যানেল নিয়ে করলে হবে না, কয়েকটা সাব চ্যানেল নিয়েই আমাদেরকে কোরের ক্যারেক্টারাইজেশন ডিটারমাইন করতে হবে। আমরা যদি নিউটনিক্স এবং থার্মোহাইড্রোলিক কাপলিং করে আমরা সাব চ্যানেল তার পুরো চ্যানেল, আবার প্রফেশনাল যারা তারা পুরো কোরকেই সব করে ইন্টিগ্রেট করে, অর্থাৎ প্রফেশনাল সফটওয়্যার থাকে আরো বহু ধরনের, যারা রেগুলেটররা বা ম্যানুফ্যাকচারার যারা এগুলাকে করে পুরো কোরকে করে একটা ইউনিট ধরে। আর আমরা তো যারা একাডেমিক রিসার্চের জন্য হলো পুরা এজ সাব চ্যানেল অথবা কর্নার সাব চ্যানেল, এই যে বিভিন্ন সাব চ্যানেল ধরে নিউটনিক্স ক্যারেক্টারাইজেশন করতে হবে। যাই হোক, আমি এটাই বলতেছিলাম, তোমরা তো এটা পড়ছো না যে এখান থেকে যদি আই মিন এই যে ফুয়েল রড থেকে ফুয়েল রড ক্ল্যাড গ্যাপ, আমরা এটা বলতেছিলাম কুল অ্যান্ড ক্ল্যাডিং কিভাবে হিট ট্রান্সফার হয়, রেডিয়াল হিট ট্রান্সফার, অ্যাক্সিয়াল হিট ট্রান্সফার, এটার জন্য ইকুয়েশন হলো এটা।
দ্য ডিফারেন্স বিটুইন, এটা তোমরা ডিরাইভ করতে, আমরা কিন্তু এটা ডিরাইভ করা শেখাই থার্মাল হাইড্রোলিক্স ক্লাসে। এই কোয়েশ্চেন কিভাবে আসলো, কন্ডাকশন কনভেকশন, এখান থেকে রেডিয়েশনের পার্ট না, তাহলে এইগুলো যদি আমরা জানি, রেডিয়াস অফ দ্য ফুয়েল, রেডিয়াস অফ দ্য ক্ল্যাড, আরে থিকনেস অফ দ্য ক্ল্যাড, তাহলে রেডিয়াস অফ দ্য ফুয়েল, radius of the fuel, conductivity of the fuel 1 by hg, convective heat transfer of the gas, clad মানে gas gap, তাহলে conductivity of the clad, thickness of the clad, conductivity of the clad, তাহলে heat flux, তাহলে এখানে temperature difference between fuel and between fuel surface, fuel center line and fuel surface, তাহলে fuel surface and fuel center line এবারে তাহলে হলে আমরা বাই করতে পারি কোন জায়গায় কি টেম্পারেচার ধারণ করে। যদি আমরা লিনিয়ার হিট জেনারেশন আমরা দেখতে পাই, মানে রেডিয়ালি ওয়ান ডাইমেনশনাল, এটা টু ডাইমেনশনাল হলে আরো কমপ্লেক্স হবে, থ্রি ডাইমেনশনাল আরো কমপ্লেক্স হবে, স্টেডি স্টেট হলে আরো কমপ্লেক্স হবে, আর ইজি হবে, আনস্টেডি স্টেট হলে আরো কমপ্লেক্স হবে। তাহলে হিট ট্রান্সফার দি কন্ডাকশন ইকুয়েশনটাকে ডিরাইভ করলে, ফুরিয়ার ল অফ হিট কন্ডাকশন, সেটাকে ডিরাইভ করতে গেলে বাউন্ডারি কন্ডিশন দিলে আমরা এই ওয়ান ডাইমেনশনালের জন্য এটা পাই, আন্ডার স্টেডি স্টেট কন্ডিশন এবং কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, হিট জেনারেশন, তাহলে এটা আমরা এটা পাই। তাহলে এটা হলো কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, নিউটনস ল অফ কুলিং, heat flux function of radius c coolant equals to hc, convective heat transfer coefficient minus fuel surface temperature minus coolant average temperature বা coolant temperature, coolant flow, fluid flow temperature, এটা t, আর হলো সারফেস টেম্পারেচার, তাহলে hc হলো এটাকে আমরা ডিটারমাইন করতে হবে, hc হলো স্ট্র্যাটেজিক ফর কনভেক্টিভ হিট ট্রান্সফার, এটা আন্ডার টার্বুলেন্ট ফ্লুইড ফ্লো কন্ডিশনে, তাই না? তো এইটাকে ডিটারমাইন করার জন্য বিভিন্ন ধরনের কোরিলেশন পাওয়া যায়, ডিরার ভোল্টাজ কোরিলেশন, বিভিন্ন ধরনের এক্সট্রা বাই করার জন্য কনভেক্টিভ হিট, তাহলে এক্সট্রা আমরা যদি জানি ফুয়েলের সারফেস যদি জানি, তার কুল্যান্ট বা কুল্যান্ট জানলে ফুয়েল সারফেস বাইতে পারি, তাহলে আমরা এক্সট্রা বাই করতে পারি, এক্সট্রা থেকে বোঝা যায় যে কি পরিমাণ হিট সে টানবে ফ্রম দা ফুয়েল সারফেস থেকে। তাহলে এটা দেখো হিট ফ্লাক্স মানে ওয়াট পার মিটার স্কোয়ার যদি হয়, তাহলে এখান থেকে আমরা ওয়াট পার মিটার স্কোয়ার যদি আমরা দেখি, তো এইচটা কি হইব, ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন, তাই না এইচটা। তাহলে এখান থেকে আমরা টেম্পারেচার ডিস্ট্রিবিউশন বের করতে পারি, হিট ফ্লাক্স বের করতে পারি, কন্ডাক্টিভিটি বা থাকলে জানা থাকলে আমরা এগুলো বের করতে পারবো। তা আমাদের জানতে হবে, এটা তোমরা পড়ছো, তোমরা পড়ো নাই সাদমান? এটা আমাদের ক্লাসে পড়ছো এটা? না স্যার, এটা পড়ি নাই স্যার। না ডেরিভেশন পড়ো নাই মানে কি? ছিল স্যার, ডেরিভেশন পড়ি নাই স্যার, এটা ইকুয়েশনটা ছিল। এটা ডেরিভেশন তো আমরা পড়া অনেক বড় 2-3 পৃষ্ঠা ডেরাইভ করে এটা আলতাফ স্যার হ্যাঁ ক্লাসে পারে থাকার কথা। সামান্য যারা পড়ায় এই ডেরিভেশন, এটা তো আমরা একটা অঙ্ক দেই করতে, এক্সারসাইজ, এটা পরীক্ষা থাকে, মানে কিভাবে ফুয়েলের সেন্ট্রাল লাইনের টেম্পারেচার কত, ফুয়েলের সারফেসের টেম্পারেচার কত, তাহলে ক্ল্যাড ইনে ক্ল্যাড আউটে, তাহলে কুলেন্টের টেম্পারেচার, যে নিউটনস ল অফ কুলিং, এটা তো নিউটনস ল অফ কন্ডাকশন। আমি বলছিলাম লাস্ট ক্লাসে যে ক্ল্যাডিং এর যে গ্যাপ, ক্ল্যাড এবং ফুয়েল সারফেসের গ্যাপে যে হিলিয়াম গ্যাস থাকে, সেটা তো ঠিক গ্যাপটা কত, লেস দেন 1 মিলিমিটার, তাই না? তোমার তো বলছিলাম যে গ্যাপটা কত হতে পারে, এখানে তো বলা আছে ডাটা, এই দেখো গ্যাপ মেটেরিয়াল হলো হিলিয়াম, এটা গ্যাপ মেটেরিয়াল হিলিয়াম গ্যাস, তাহলে গ্যাপের মেটেরিয়াল আমরা ফুয়েল প্যালেট ডায়ামিটার, ফুয়েল প্যালেট মেটেরিয়াল, তাহলে ফুয়েল ডেনসিটি, ফুয়েল এনরিচমেন্ট হলো, ক্ল্যাডিং আউটসাইড ডায়ামিটার, ক্ল্যাডিং থিকনেস দেওয়া 0.673 মিলিমিটার, ক্ল্যাডিং মেটেরিয়াল জিরকাল হয়, ক্ল্যাডিং ডেনসিটি গ্যাপ, তাহলে এখন দেখো মানে খুবই লেস দেন 0.5 মিলিমিটার মানে গ্যাপটা। তো এই গ্যাপের মধ্যে কি কনভেক্টিভ হিট ট্রান্সফার, তোমরা দেখো কনভেক্টিভ হিট ট্রান্সফার না কন্ডাকশন হিট ট্রান্সফার, এই জিনিসে আমি জিজ্ঞাসা করছিলাম যে যদি ফ্লুইড হয় তাহলে বলছো কনভেকশন হবে, কিন্তু আসলে এটা কন্ডাকশন হিসাবে আমরা ধরি, কারণ গ্যাপ ইজ ভেরি স্মল, এই থিন গ্যাপে এই যে হিলিয়াম গ্যাস থাকে ফুয়েল সারফেস এবং ক্ল্যাডের যে মাঝখানে যে অ্যানুলার স্পেসে যে হিলিয়াম গ্যাসটা থাকে, সেই স্পেসটা এত স্মল, এই স্মল স্পেস স্মল থিক লেয়ারের জন্য, মানে স্মল গ্যাপের জন্য এটা অলমোস্ট কন্ডাকশন লেয়ার হিসাবে কাজ করে, এটা কনভেকশন হয় না। আর এটা তো স্ট্যাগনেন্ট, ফ্লুইড তো ফ্লো করে না, অলমোস্ট স্ট্যাগনেন্ট, কারণ উপরে বন্ধ নিচেও বন্ধ, তার মানে ক্ল্যারেজ এটা টিউবের ভিতরে থাকে, এটা কোনো মুভ করে না, এই কারণে এটা কন্ডাকশন ইকুয়েশন হিসাবে ট্রিট করা হয়। তাহলে ফুয়েলের পুরোপুরি ফুয়েল সারফেসে যে ফুয়েল উইথিন দ্য ফুয়েল মিড কন্ডাকশন, তাহলে গ্যাস গ্যাপ বলি আমরা, হিলিয়াম গ্যাস গ্যাপ,
তাহলে হিলিয়াম গ্যাস গ্যাপে ওখানে হলো স্মল গ্যাপ, সেজন্য ওটাও কন্ডাকশন হিসাবে ট্রিট করা হয়। তারপরে ক্ল্যাডিং, ওটাও কন্ডাকশন, তার মানে পুরোপুরি কন্ডাকশন। তাহলে তিনটা যে ডিস্টেন্স, কিন্তু মেটেরিয়াল ভিন্ন। এক জায়গায় হলো U2 মেটেরিয়াল, আরেক জায়গায় হলো হিলিয়াম গ্যাস মেটেরিয়াল, আরেকটা হলো জিরকালয় মেটেরিয়াল। তারপরে যে কনভেকশন, নিউটনস ল অফ কুলিং, যে ওয়াটার ফ্লো, সেটা হলো কনভেক্টিভ হিট ট্রান্সফারে, বা BWR হলো বয়লিং হিট ট্রান্সফারে, বয়লিং হিট ট্রান্সফার 2 ফেজ হবে। আর PWR হলো সিঙ্গেল ফেজ হবে, মানে নিউটনস ল অফ কুলিং, এটা এটা সিঙ্গেল ফেজ মানে হলো মানে সিঙ্গেল ফেজ ওয়াটার। আবার গ্যাস কুল রিঅ্যাক্টর হলে যে সিঙ্গেল ফেজ হবে, আর বয়লিং ওয়াটার রিঅ্যাক্টরের ক্ষেত্রে 2 ফেজ হবে। তাহলে আমার ইকুয়েশন ভিন্ন হবে বয়লিং ওয়াটার রিঅ্যাক্টরের জন্য, এই এই ধরনের ইকুয়েশন ভিন্ন হবে বয়লিং ওয়াটার। কিন্তু সিঙ্গেল ফেজের জন্য কন্ডাকশন এগুলো, এটা আর এখানে এই যে এই ইকুয়েশনটা হলো এখানে কনভেকশন, তাই না? তো এখানে এই যে বাহিরে, কিন্তু বয়লিং ওয়াটার রিঅ্যাক্টরের জন্য কি হবে, এই ইকুয়েশনটা তখন 2 ফেজের স্ট্রাকচার হবে, কিউব, এই জিনিসটা আমি যেটা দেখাচ্ছি। তাহলে এখানে এইগুলো ডেরিভেশন আছে, কন্ডাকশন এগুলো হিট ট্রান্সফারের কোর্সে পার্ট, সেটা মানে সিঙ্গেল ওয়ান ডাইমেনশনালের জন্য, বা টু রেডিয়াল যদি ধরো ওয়ান ডাইমেনশনাল, হিটটা ট্রান্সফার হবে কোন দিকে বেশি, রেডিয়ালি না অ্যাক্সিয়ালি? ফুয়েলের সারফেস থেকে ফুয়েলটা যদি তোমার ধরো যে এই যে ফুয়েল, এটা ধরতে পারছো ফুয়েল রডটা 3.5 মিটার লম্বা, তাই এখানে ফুয়েল মিড আছে, এখানে হিট জেনারেট হচ্ছে, ফিশন রিঅ্যাকশনটা হচ্ছে, ফিশন প্রোডাক্ট হচ্ছে, অনেক হিট। হিটে এখানে বাইরে কুলেন্টের টেম্পারেচার 350 ডিগ্রি বা 320-25 ডিগ্রি। তাহলে হিটটা কি রেডিয়ালি বেশি যাবে না অ্যাক্সিয়ালি যাবে বেশি, বলতে পারবা সাদিয়া? হিট ট্রান্সফারটা কোন দিকে বেশি হবে? হিট ট্রান্সফারটা কোন দিকে সবচেয়ে বেশি যাবে, কোন দিকে বেশি ট্রান্সফার হবে? সাইড কয়টা আছে? রেডিয়াল সাইড আছে, রেডিয়ালে স্যার, তাহলে রেডিয়ালে। অ্যাক্সিয়াল সাইড আছে, তাই না? যদি আমরা যদি 2 ডাইমেনশনাল ধরি, এক্স ওয়াই, এক্স এটা তো সিলিন্ড্রিক্যাল, তাহলে রেডিয়ালে হবে সবচেয়ে বেশি। অর্থাৎ হিট ট্রান্সফার এন্ড ইলেকট্রিসিটি ফ্লো কিন্তু অ্যানালগি। তাহলে রেডিয়াল, এই জন্য আমরা মোস্টলি রেডিয়ালি ধরি, রেডিয়ালি 80-90% যাবে ফর এক্সাম্পল, অল্প পার্সেন্টেজ যাবে অ্যাক্সিয়ালি, অ্যাক্সিস বরাবর, মানে মানে ওয়াই বরাবর, আর বরাবর সবচেয়ে বেশি যাবে। আর এই জন্য হিট ট্রান্সফার ইজ এ ফাংশন অফ বেসিক্যালি আর, মানে রেডিয়াস অফ দা ফুয়েল। তাহলে অ্যাকচুয়ালি ওয়াই এর খুব বেশি পরিমাণে যায় না। তাহলে তোমরা নিউটন ফ্লাক্সও দেখছো, তা সেই কারণে এখানে এটা বলছে যে এটা ফাংশন আর এর ফাংশন আসছে, তাই তো থিকনেস আর আর এর ফাংশন রেডিয়ালি ধরছে। এখানে ওয়ান ডাইমেনশনাল স্টেডি স্টেট কনস্ট্যান্ট হিট হিট জেনারেশনে ধরি, তাহলে ইকুয়েশন করলে এটা আসবে। তাহলে এটা তাহলে এখানে ধরো এটা যদি আমরা ইয়া করি নিউটনিক্সে, আমরা যদি ক্যালকুলেট করি মানে নিউমেরিক্যালি, তাহলে আমরা এখানে এরকম একটা ফ্লো চার্ট ইকুইলিব্রিয়াম কোড ডিজাইন আমরা দেখতে পাবো যে এখানে 3D আমরা কি 1D 2D 3D ধরবো কিনা, এখানে নাম্বার অফ সেট অফ ডিজাইন প্যারামিটার, এখানে 3D মানে এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে যে কিভাবে ক্যালকুলেট করা হয় যে ইকুইলিব্রিয়াম কোড ডিজাইনের জন্য নিউটনিক্স এন্ড থার্মোডাইনামিক্স কাপলিং করে এন্ড অফ সাইকেল, বিগিনিং অফ সাইকেল, বার্ন আপ সহ ধরে পাওয়ার ডেনসিটি সবকিছু মিলে আলটিমেটলি এখানে একটা ফুয়েলিটি তুমি দেখবা যে এখানে মাইক্রোস্কোপিক ক্রস সেকশন সাবচ্যানেল বিভিন্ন ধরে আমরা একটা করে নিউটন থার্মোডাইনামিক্স জানলে আমরা এখান থেকে বিভিন্ন প্রপার্টি জানতে পারি, বিভিন্ন জিনিস আমরা জানতে পারি। থার্মোডাইনামিক্স নিউটনিক্স একসাথে এই ধরনের একটা ফ্লো চার্ট করে আমরা এই ধরনের করে আমরা কোড মানে স্র্যাক কোড থাকতে পারে, ট্রেস আছে এটার সাথে রিলাপ যদি থার্মোডাইনামিক্সের জন্য এক ধরনের নিউটনিক্সের জন্য আলাদা ধরনের এমসিএনপি আছে। তো এগুলো যদি হয় তাহলে এগুলো কাপলিং করে তারপরে যদি দুটাকে আমরা কম্বাইন করি কাজ করি তাহলে ওভারঅল আমরা, কারণ তুমি জানো হিটের সাথে নিউটন ফ্লাক্সের জড়িত হিট জেনারেশনের সাথে, তাহলে নিউটনিক্স ছাড়া বার্ন আপ ছাড়া থার্মোডাইনামিক্স ক্যালকুলেশন করা সম্ভব না। ফিশন প্রোডাক্টস আর এগুলো তোমরা জানো, সেই কারণে কাপলিং লাগে, কাপলিং এর মাধ্যমে এখানে ফ্লো চার্ট লজিক করে তখন এগুলো ক্যালকুলেট করা হয় থার্মোডাইনামিক্স ক্যারেক্টারাইজেশনস। তো নিউটনিক্স থার্মোডাইনামিক্সের কাপলিং এর ফলেই কিন্তু আলটিমেটলি ওভারঅল একটা ক্যালকুলেশন কর, তুমি সাবচ্যানেল অ্যাপ্রোচে যাবা, তুমি পুরো কোরের জন্য আসবা না। তাহলে এখানে এইটা বলে দেওয়া আছে কেমনি করবে এগুলো ক্যালকুলেশনের জন্য, যেমন স্যাক কোড, তারপরে মনে করো থার্মাল কোড,
থার্মোহাইড্রোলিক কোড হলো এটা বানানো ইউনিভার্সিটি টোকিও। তাহলে এখানে দেওয়া আছে যে স্র্যাক কোডের মাধ্যমে কি করবে, থার্মোহাইড্রোলিক্স এর মাধ্যমে কি করবে, করে আলটিমেটলি কি বাইর করবে, এখানে কি কি প্রপার্টি বের করবে। মানে তোমরা জানো ম্যাশ জেনারেট করতে হয়, ডোমেন নিতে হয়, তাহলে ফুয়েল অ্যাসেম্বলি কি কতটুক নিবে এটা করবে এটার জন্য। এখানে তো এখানে দেখো ফুয়েলের সাথে তারপর কুলেন্ট তো এখন পর্যন্ত আসছে কিনা, নিশ্চয় কিনা থার্মোহাইড্রোলিকে। থার্মোহাইড্রোলিক কুলেন্ট তো থাকতেই হবে, আর নিউটনিক্সের জন্য তো পুরো ফুয়েল ধরতে হবে, তাই না? তো এখানে ধরে নিউটনিক্স প্লাস থার্মোহাইড্রোলিক কাপলিং করে একটা এক্সাম্পল দেখানো হয়েছে। নিউটনিক্স আর থার্মোহাইড্রোলিক কাপলিং এর মাধ্যমে নিউমেরিক্যালি কিভাবে অ্যাপ্রোচে ক্যালকুলেট করতে হয়। ফুয়েল অ্যাসেম্বলি সেগমেন্ট দেখো, এখান থেকে কোনটা নিচে সেগমেন্ট নিয়ে এখানে কোন জায়গা থেকে কি ক্যালকুলেট করতে যাচ্ছে, ক্যালকুলেশন মেয়ার্স এখানে পুরোপুরি দেখানো হয়েছে একটা এক্সাম্পল। তোমরা এটা থেকে তোমরা দেখতে পারবা যে কি ধরনের অ্যাপ্রোচে ক্যালকুলেশন করতে হয়। তাহলে এখানে এখন আছে সাব চ্যানেল কোড, এখানে আমি যেটা বললাম যে এই যে ইনুলার স্পেসে কিভাবে এই যে সাব চ্যানেলের এখানে তাই না থার্মোহাইড্রোলিক্সের জন্য, তাই না? এখানে তুমি রিল্যাপ দিয়ে করো বা এনসিস দিয়ে করো, ফ্লুয়েন্ট বা যেটা দিয়ে করো না কেন, এগুলো থার্মোহাইড্রোলিক্স কোড এটার জন্য এটা। হ্যাঁ, তাহলে এখানে তোমরা বয়লিং যদি হয়, এই বয়লিং কাপটা পড়ছো না, এটা পড়ছো? জি স্যার, পড়ছি স্যার। তাহলে বয়লিং দেখো, এখানে বয়লিং স্টার্ট ম্যাক্সিমাম সিএইচএফ, এটা আবার ডাউন করে এখানে ফিল্ড বয়লিং হয়, আবার এক সময় যে আবার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বেড়ে যায়, লেডেন ফোর্স ফেনোমেনা হয়, এটা তোমরা পড়ছো। বয়লিং কি এটা কিন্তু বিডব্লিউ রিঅ্যাক্টর অথবা পিডব্লিউ রিঅ্যাক্টর হটস্পট গুলোতে বয়লিং হতে পারে। তাহলে সিএইচএফ যাতে না হয়, রিঅ্যাক্টর অপারেশন তো আলটিমেটলি কোন ছাড়া এই পর্যন্ত বা এই পর্যন্ত যাওয়া যাবে না, তাই না? এটা তো হলো হাইস্ট লেভেল অফ, এখান থেকে পুরো সারফেস ড্যামেজ হয়ে যাবে। তাহলে কোন পজিশনে যাইতে হবে, পাওয়ার রিঅ্যাক্টর আর পিডব্লিউ আর কি এই জায়গা এই পর্যন্ত, এখানে এটা হলো নিউক্লিয়ার বয়লিং এ টু বি। নিউক্লিয়ার বয়লিং এর রিঅ্যাক্টর নরমালি বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর তো নিউক্লিয়ার বয়লিং হবে, কিন্তু পিডব্লিউ নিউক্লিয়ার বয়লিং এক্সপেক্টেড না, কারণ সিঙ্গেল ফেজ, এখানে তো টু ফেজ হয়ে যাচ্ছে, তাই না? এ টু বি তে এইগুলো তো আবার সিঙ্গেল ফেজ, বি সি ডি এই রিজনে আবার সিঙ্গেল ফেজ, এই গ্যাসিয়াস, তাই না? আবার সাম ড্রপলেট হয়, এগুলো তোমরা জানো এখানে অনেক কিছু। তাহলে অনেক রহস্য, অনেক সুন্দর, এটা অনেক কিছু আছে এখানে এই কার্ডটা বোঝার জন্য। এটা হলো সারফেস টেম্পারেচার, ওয়াল সারফেস মাইনাস টি স্যাচুরেশন। স্যাচুরেশন মানে সারফেস টেম্পারেচার অফ দ্য ফুয়েল মাইনাস স্যাচুরেশন টেম্পারেচার অফ দ্য কুলার। তাহলে দুটার মধ্যে ডিফারেন্স হয়ে এখানে হিট ফ্লাক্স, এটা হলো যদি আমরা দেখে কার্ড দেখতে পাই, তো আমরা এখান থেকে পিডব্লিউ হলো বিলো এ রেঞ্জে, কিন্তু কিছু কিছু জায়গায় এর কাছাকাছি বা এর উপরে চলে আসে কিছু হটস্পট সাব চ্যানেল, কারণ বয়লিং হতেই পারে। সব জায়গাতে হিট জেনারেশন সমভাবে রাখা সম্ভব না, ইউনিফর্ম হয় না, কিছু জায়গায় হটস্পট হয়, পাওয়ার পিকিং ফ্যাক্টর বলছিলাম, তো ওখান থেকে যাতে না যায় কিছু কিছু জায়গায় বাবলস তৈরি হয় পিডব্লিউ আর, কিন্তু এটা রিয়েলিটিতে করা, এটা অ্যাভয়েড করা যায় না, সেখানে এর উপরে কিছু জায়গায় চলে আসে। আর বিডব্লিউ আর তো এর মধ্যে থাকবেই, কিন্তু এর বি এর কাছাকাছি কখনো রিঅ্যাক্টর চলাচল সম্ভব না, করা যাবে না। তাহলে রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বি এর কত নিচে বা এ এন্ড বি এর কোন জায়গায় রাখতে হবে রিঅ্যাক্টর অপারেশন করার জন্য, বিডব্লিউ আর পিডব্লিউ তার ডিএনবিআর করা হয়। তো ডিএনবিআর ডিপার্চার নিউক্লিয়ার বয়লিং রেশিও অথবা ক্রিটিক্যাল হিট ফ্লাক্স রেশিও সিএইচএফআর। তো এই কারণে এগুলো হলো এখানে ডাটা গ্রাফ দেখাইলাম এখানে। তাহলে এখানে দেখো সিএইচএফ কি তোমরা জানো যে আমরা বলি যে টোটাল হিট ফ্লাক্স বাই অপারেটিং হিট ফ্লাক্স, মানে ডিজাইন টোটাল হিট ফ্লাক্স বাই অপারেটিং হিট ফ্লাক্স। তো দুটার রেশিও যদি আমরা 1:1 এর বেশি হলে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়াল অপারেটিং মানে যেটা অপারেশনে আছে আর যেটা টোটাল ম্যাক্সিমাম হিট ফ্লাক্স। তো ম্যাক্সিমাম থেকে অপারেটিং যদি হয় তাহলে আমরা রেশিও থেকে 1 এর বেশি হলে আমরা বুঝতে পারি এটা সিএইচএফ এর কোন জায়গায় আছে, তাই না? সিএইচএফ এর কত উপরে নিচে কাছাকাছি কিনা, সিএইচএফ উপরে তো নিচে। তো ডিএনবি রেশিও বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর আর পিডব্লিউ এর জন্য কম বেশি ওদের রেশিও থাকবে, তাই না? তাহলে এখানে বলা আছে যে 1.2। তাহলে এখানে দেখো কোর হাইট, এখানে ফাংশন থেকে আমি বোঝা যাচ্ছে যে কোন জায়গায় বেশি কম হয়, কি ভেরিয়েশন হচ্ছে, মানে সিএইচএফ তারপর হলো ডিএনবিআর, এগুলো আমরা এখান থেকে বুঝতে পারি। এখানে এটা হলো হিট ফ্লাক্স ফাংশন অফ জ্যাড, মানে জ্যাড মানে কোর হাইট যদি ধরি আমরা, কোর হাইট, তাই না? যদি জ্যাড ধরি তাহলে কোন জায়গায় ম্যাক্সিমাম হতে পারে, কোথায় কম, শুরু তো বা ম্যাক্সিমাম আবার ডাউন। আবার এখানে সিএইচএফ কিভাবে হতে পারে, কোর হাইট তুমি দেখতে পাচ্ছ এখানে। এখান থেকে আমরা আরেকটা যদি এখানে হলো বটম অফ দ্য ফুয়েল, টপ অফ দ্য ফুয়েল, এখানে হলো সেন্টার লাইন অফ দ্য মিড প্যানেল, মিড পয়েন্ট। তাহলে এখানে তোমরা জানো যে অ্যাকচুয়াল হিট ফ্লাক্স
এটা হলো ক্রিটিক্যাল হিট ফ্লাক্স। অ্যাকচুয়াল মানে যেটা অপারেটিং, যেটা রিয়েল লাইফ হচ্ছে, আর এটা হলো ক্রিটিক্যাল, এটা হলো থিওরিটিক্যাল। তো থিওরিটিক্যাল অ্যাকচুয়ালের মধ্যে পার্থক্য আছে, দুটা মিলে গেলে তো ওয়ান হয়ে যাবে, তাই না? তাহলে এর মধ্যে অপারেশন তো পার্থক্য রাখতে হবে, মানে আই মিন ম্যাক্সিমাম ক্রিটিক্যাল হিট ফ্লাক্স মানে যদি থিওরিটিক্যাল হাইয়েস্ট আর অ্যাকচুয়াল দুটা মিলে গেলে তো ক্রিটিক্যালিটি চলে যাবে। তাহলে কম বেশি নিরাপদ রাখার জন্য দুটা ডিফারেন্স লাগবে, গ্যাপ দিতে করতে হবে। গ্যাপটা কতটুকু হবে সেটাই রেশিওটা, যে অ্যাকচুয়াল বা থিওরিটিক্যাল বাই অ্যাকচুয়াল। যদি আমরা রেশিও হলো ডিএনবিআর, ডিপার্চার ফ্রম নিউক্লিয়ার বয়েলিং রেশিও অথবা ক্রিটিক্যাল হিট ফ্লাক্স রেশিও। এগুলো এখানে এখানে দেখা যায় যে যদি টেম্পারেচার ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাই, যে যদি একটা ফুয়েল রড ধরি এরকম, যদি এখানে ফুয়েল ঢুকলো ওয়াটার, তাহলে আস্তে আস্তে সে যদি সারফেস হিট ফ্লাক্স মানে যদি বয়লিং হয়, প্রথম হলো সিঙ্গেল ফেজ, এটা পরশন নিশ্চয় গেলে 2 ফেজ মিক্সচার, তারপরে আস্তে আস্তে সিঙ্গেল ফেজ হয়ে যায় বয়লিং ব্যাপার, মানে অনলি ব্যাপার বাষ্প। এখানে এখানে কিছু কিছু ড্রপলেট থাকে, ওয়াটার ড্রপলেট। তাহলে এখানে হিট ফ্লাক্স দেখো, মানে এখানে টেম্পারেচার প্রথম এখানে কনস্ট্যান্ট বয়লিং এ সিঙ্গেল ফেজে বাড়তে থাকে, দেখো বাড়লো, তারপর হলো 2 ফেজে মোটামুটি অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। তারপরে দেখো আবার ব্যাপার যখন সিঙ্গেল ফেজ ব্যাপার হয়ে গেল ব্ল্যাঙ্কেট, দেখো হিট ফ্লাক্স মানে সারফেস কত পিক হয়ে যায়, ডিএনবি মানে ডিপার্চার নিউক্লিয়ার বলতে ড্রাই আউট পয়েন্ট বলা হয় এই পয়েন্টটা, অথবা সিএইচএফ পয়েন্ট, অথবা ডিএনবি পয়েন্ট, অথবা ড্রাই আউট পয়েন্ট, অথবা বার্ন আউট পয়েন্ট। আবার ডিক্লাইন করে যখন ব্যাপার পুরোপুরি ব্যাপার হয়ে যায়, তখন আবার বয়লিং ওয়াটার ক্রাইসিস হয়ে যায়, তখন আবার ডাউন করে টেম্পারেচার মানে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, হিট ট্রান্সফার। তো এখানে আরো খারাপ হয়। তো এখানে এই জন্য এখানে কিছু কোরিলেশন আছে, যে আমরা কিভাবে এগুলো আসলে থিওরিটিক্যালি অ্যানালাইসিসের জন্য প্রেসার ড্রপ, হিট ফ্রিকশন ফ্যাক্টর, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো, মানে সিঙ্গেল ফেজ কুলেন্ট যদি হয় এটা। আর তাও এখানে 2 ফেজের জন্য বলা আছে, এখানে 2 ফেজের জন্য কি কি সেই যে বললাম মিসাইল নাম্বার। 2 ফেজের জন্য যদি হয় আই মিন যে বয়লিং ওয়াটার রিঅ্যাক্টরের জন্য, আবার গ্যাস কুল রিঅ্যাক্টরের জন্য সিঙ্গেল ফেজ, আবার পিডব্লিউ রিঅ্যাক্টরের জন্য সিঙ্গেল ফেজ, আবার লিড কুল রিঅ্যাক্টরের জন্য ফার্স্ট বিটার রিঅ্যাক্টর সিঙ্গেল ফেজ। তো এখানে সিঙ্গেল ফেজ 2 ফেজ ইকুয়েশন তো এক না, কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের ক্ষেত্রে যে এইচ কিউ ইকুয়ালস টু এইচ টিএস মাইনাস টি, তাহলে এগুলোর ক্ষেত্রে কোরিলেশন আছে। তাহলে প্রেসার ড্রপ কেমনে, ডেল্টা পি পাম্পিং পাওয়ার কত লাগবে, প্রেসার ড্রপ কত হবে, ফ্রিকশন ফ্যাক্টর কি হবে, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট নুসেল নাম্বারের সাথে এইচ এর সম্পর্ক, এইচ ইকুয়ালস টু এইচডি বাই ল্যামডা। তাহলে এখানে অনেকগুলো কোরিলেশন দেওয়া আছে, এগুলো কিভাবে ক্যালকুলেট করতে হবে সিঙ্গেল ফেজের জন্য, 2 ফেজের জন্য। তুমি সাব চ্যানেল অ্যানালাইসিস করবা, দেখবা, তাই না, কুলেন্ট হিট ট্রান্সফার ক্যালকুলেট করবা। তাহলে এই বিষয়গুলো এখানে আছে, যে এখানে বলা আছে যে কোন জায়গায় কি হবে, গ্যাস কুল রিঅ্যাক্টরের জন্য কি হবে, তারপর হলো লিকুইড কুল রিঅ্যাক্টরের জন্য কি হবে, পিডব্লিউ এর জন্য বিডব্লিউ এর জন্য কোন ইকুয়েশন গুলো খাটবে, এইগুলো এখানে বলা আছে। আবার যে বয়লিং হিট ট্রান্সফারের জন্য বিভিন্ন ধরনের জেন্স লট কোরিলেশন, কুদাতালেস কোরিলেশন, ব্যানসন কোরিলেশন, বিভিন্ন ধরনের মানে ক্রিটিক্যাল হিট ফ্লাক্সের সাথে রালডাইস বাই দ্য এনথালপি চেঞ্জ, এইগুলো বিভিন্ন কোরিলেশন আছে। তাই মনে হচ্ছে যে এখানে ডিএনবিআর বা ড্রাই আউট বা সিএইচএফ কেমনে ক্যালকুলেট করতে হয়, এখানে এই সিএইচএফ ক্যালকুলেট করার জন্য এই কোরিলেশন। তারপরে দেখো ডিএনবিআর রেশিওটা কি আমি এখানে ব্যাখ্যা করছি, যে ক্রিটিক্যাল হিট ফ্লাক্স ক্যালকুলেটেড বাই অ্যাপ্লিকেবল কোরিলেশন অপারেটিং হিট ফ্লাক্স। তাহলে এখানে দেখো, তাহলে দুটো রেশিও হলো কোনটা পিডব্লিউ এর জন্য কত, বিডব্লিউ এর জন্য কত হবে। তাহলে why CHF DNB die-out phenomena occurs in nuclear power plant, and যদি কোনো লস অফ কুলেন্ট অ্যাক্সিডেন্ট অথবা ফ্লো অ্যাক্সিডেন্ট বা স্টেশন ব্ল্যাকআউট অথবা ইমার্জেন্সি জেনারেটর কাজ না করলে, বিভিন্ন কাজ না করতে পারলে CHF অকার করতে পারে। কারণ তোমার যদি কুলেন্ট ফ্লো না থাকে কন্টিনিউয়াস, তাহলে তো এখানে CHF হয়ে যাবে মুহূর্তের মধ্যেই, তখন মেল্টিং হয়। CHF থার্মোডাইনামিক ফেনোমেনা থেকেই তো ক্ল্যাড মেল্টিং হয়, ফেল করবে বা ফুয়েল ফেল করবে, অথবা কন্টেনমেন্ট স্ট্রাকচার ফেল করবে, অথবা আরপিবি ফেল করবে। তাহলে এখান থেকে অ্যাক্সিডেন্ট তৈরি হয়। তো সিএইচএফ ডিএনবি ডাই আউট থেকেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অ্যাক্সিডেন্ট তৈরি হয়। মানে ক্ল্যাট মেল্ট করতে থাকবে, ফুয়েল মেল্ট করতে থাকবে, তারপরে হয়তো আরো দূরে যাবে, প্রায় আরপিবি মেল্ট করতে থাকবে, আরপিবি মেল্ট করলে আবার পরে যে কন্টেনমেন্ট মেল্ট করবে, বিভিন্ন ধরনের। তার মানে পুরোপুরি হিটের কারণে, তাই না? তাহলে এগুলো কিভাবে ম্যানেজ করতে হবে, ক্যালকুলেট করে ডিজাইন করতে হবে। এখানে দেখো আলটিমেটলি যদি আমরা বলি যে এখানে এটা ফ্লুইড ফ্লো যাকে এই জায়গায় বার্ন আউট পয়েন্ট, এখানে লিকুইড নাই, ড্রাই আউট হচ্ছে এই পয়েন্টগুলোতে। এখানে হাইয়েস্ট হিট হবে, টেম্পারেচার হবে, হাইয়েস্ট হিট টেম্পারেচার এই জায়গায় বার্ন আউট শুরু হয়ে যাবে। এই জন্যই এগুলোকে আমরা বলি ড্রাই আউট পয়েন্ট
অথবা বার্ন আউট পয়েন্ট বা সেই শেপ পয়েন্ট। তো সেই হিসাবে এই জায়গার মতো এরপরে গেলে এটা ফিজিক্যাল ড্যামেজ হবে এই জায়গা। এটা দেখো এটা 7 সুন্দর। এখানে দেখো বাবেলস এবং লিকুইড, এখানে সুন্দর 2 ফেজ স্ট্রাকচার, এখানে হিট ট্রান্সফার খুব হলে এখানে ভালো। এখানে এই এরকম অবস্থা ক্রিয়েট হলে এরকম যদি ফিল্ম তৈরি করে, এগুলো লিকুইড ফিল্ম, এটা সারফেসকে রক্ষা করে। কিন্তু এই ধরনের বাবেল যদি করে ড্রাই আউট হয়ে যায়, সারফেস যদি ওয়েট না থাকে, ভিজার মধ্যে সম্পৃক্ত না থাকে, মানে ফুয়েলের সারফেস, তাহলে ক্ল্যাড ফেল করতে পারবে, ফেল করে যাবে। ফেল করলে শুরু হবে হিট। এগুলো হলো আমরা এখান থেকে বুঝতে পারি। তাহলে এখানে দেখো মডেল আছে একটা, কিভাবে মডেলটা বয়েড ফ্র্যাকশন বয়লিং চ্যানেল 2 ফেজে দেখো, সিঙ্গেল ফেজ এই জায়গায় এগুলো বাবেলস বড় বড়। তাহলে এখানে দেখো বাবেলের ভিতরে ছোট ছোট ড্রপলেট আছে, ওয়াটার লিকুইড ড্রপলেট, তারপরে পুরোপুরি ড্রপলেট। এখানে বিভিন্ন ধরনের মডেল আছে আর কি, যে এখানে বিভিন্ন ডেফিনেশন আছে, ব্যাপার ভলিউম ফ্র্যাকশন, বয়েড ফ্র্যাকশন, লিকুইড কি, স্ট্যাটিক কোয়ালিটি কি, তাহলে সুপারফিশিয়াল ভেলোসিটি কি, স্লিপ ভেলোসিটি কি। এখানে এগুলো বিভিন্ন স্টেবিলিটি, আনস্টেবিলিটি বলতে স্টেবল আনস্টেবিলিটি মানে ফ্লো, মানে ফ্লো নরমালি বয়লিং এর ক্ষেত্রে বয়লিং ওয়াটারের একটা আনস্টেবল ফ্লো বেশি, আর সিঙ্গেল ফেজ হলে স্টেবল এখানে ফ্লাকচুয়েশন, ফ্লো ফ্লাকচুয়েশনের জন্য। তো এগুলো আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে এখানে বিভিন্ন বিডব্লিউ একটা সামারি আছে, তাদের বিভিন্ন ডাটাগুলো কি হতে পারে, মানে কোরের ভেসেলের পারফরমেন্স, থার্মাল, হাইড্রোলিক মেটেরিয়াল, এই সমস্ত কি ধরনের হতে পারে। আমি এটাই বলছি, এখানে একটা মনে কর দেখা, এখানে এই যে ডিস্ট্রিবিউশন টেম্পারেচার দেখো, এই যে এটা হলো সেন্টার লাইন, ফুয়েল সারফেস, ক্ল্যাড ইন, ক্ল্যাড আউটসাইড, ফুয়েল সারফেস এখানে ক্ল্যাড আউটসাইড, তারপরে ফ্লুয়েড। এটা ডিস্ট্রিবিউশন তোমরা দেওয়া ওই ইকুয়েশনের মাধ্যমে এগুলি করে। এখানে ওই ইকুয়েশনের মাধ্যমে রেডিয়াল হিট ট্রান্সফার ধরলে এগুলো আমরা এই জায়গায় টেম্পারেচার, এই জায়গায় টেম্পারেচার, এই জায়গায় টেম্পারেচার, এই জায়গায় টেম্পারেচার, এগুলো হিলিয়াম গ্যাস গ্যাপ, তাই না? তাহলে এখানে নিউটনস ল অফ কুলিং খাটবে যদি সিঙ্গেল ফেজ হয়। 2 ফেজ হলে 2 ফেজ কোরিলেশন বা এম্পিরিক্যাল ইকুয়েশন ব্যবহার করতে হবে, এটা যদি হয় বয়লিং ওয়াটার রিঅ্যাক্টরের ক্ষেত্রে। সিঙ্গেল ফেজ হলে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে নিউটনস ল অফ কুলিং ইকুয়েশনই যথেষ্ট। যদি ওয়ান ডাইমেনশনাল আমরা রেডিয়াল হিট কন্ডাকশন ইকুয়েশন ইউজ করি। তো এখান থেকে আমরা বিভিন্ন টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, এখানে ক্রস সেকশনাল ভিউ দেখানো হয়েছে, তাই না? যে ক্লায়ার এগুলো দেখি এখানে ডেজিগনেট করা হয়েছে। এখানে দেখো সারফেস হিট ফ্লাক্স, মানে হিট ফ্লাক্স টেম্পারেচার ডিস্ট্রিবিউশন যদি একটা করে ধরি, তাহলে এখানে হিট ফ্লাক্স ডিস্ট্রিবিউশন হোমোজেনিয়াস, আইডিয়াল, এটা রিয়েল না, এটা আইডিয়াল, সেন্টারে সবচেয়ে বেশি। এখানে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, হিট ফ্লাক্স ডিস্ট্রিবিউশন, এখানে অর্ধেক সেন্টার, কোরের সেন্টার হলো এটা লাইন, কোরের সেন্টার লাইন যদি হোমোজেনিয়াস হয়, তাই না? তার যদি রিফ্লেক্টরের ইফেক্ট হলো, এটা রিফ্লেক্টর ইফেক্ট, দিস ইজ দ্য ইফেক্ট অফ রিফ্লেক্টর। তাহলে এখানে হিট ফ্লাক্স ডিস্ট্রিবিউশন অথবা থার্মাল নিউট্রন ফ্লাক্স ডিস্ট্রিবিউশন আমরা বের করতে পারি, দেখতে পারি। এখান থেকে এটা একটা দেখানো হয়েছে যে এটার কোনটায় কি কি গ্রাজুয়াল ডিক্রিমেন্ট অফ টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, তাই না? তো আমরা এখান থেকে বলা হয়েছে যে একটা এক্সাম্পল কি কি আছে, বা কোর পাওয়ার ডেন্সিটি কি, স্পেসিফিক পাওয়ার কি, আমরা বলি যে লিনিয়ার হিট জেনারেশন রেট, তাহলে হিট ফ্লাক্স, হিট জেনারেশন। এখানে দুইটার কোনটাকে বাড়ে কমে ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে। দেখো এখান থেকে ইন ধরো, এটা আউট ধরো, দুইটা, একটা হলো কুলেন্টার আর একটা কি সেকেন্ডারি কুলেন্ট, প্রাইমারি কুলেন্টার। দুইটা টেম্পারেচার, একজনে হিট সার্ভে, একজনে হিট গেইন করবে। হিট এক্সচেঞ্জারের মতো, তোমরা হিট এক্সচেঞ্জার নিশ্চয়ই পড়ছো কিনা জানি না। স্টিম জেনারেটর এসজিতে কি হয়, এসজিতে কিভাবে একটা বাড়ে একটা কমে সারে, ডিফারেন্সটা কি, কিভাবে ডিস্ট্রিবিউশনটা দেখানো হচ্ছে। তো এখানে দেখানো হচ্ছে হলো বিভিন্ন ডেটা, বিভিন্ন রিঅ্যাক্টর টেকনোলজি, এসটিজিআর, অ্যাডভান্স গ্যাস কুল রিঅ্যাক্টর, লিকুইড মেটাল ফাস্ট বিটার রিঅ্যাক্টর, প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর, তারপরে হলো পিডব্লিউআর, বিডব্লিউআর, এগুলোর কি কি প্যারামিটার গুলো, মডার, এগুলো কি কি ব্যবহার করা হয়, ডাটাগুলো সামারি করা হয়েছে। তা আমি বলতে চাচ্ছি যে এখানে অনেক কিছু আছে। এখানে যদি থার্মাল হাইড্রোলিক্স আমি একটা ওভারভিউ দিতে চেষ্টা করছি তোমাদের, যে কি ধরনের থার্মাল হাইড্রোলিক্স এর বিষয়গুলো কেমনে কি করে সাব চ্যানেল ধরে আলোচনা করে, সিঙ্গেল ফেজ হলে কি হবে, 2 ফেজ হলে কি হবে, হাইড্রোলিক ডায়ামিটার হলে কি হবে, রেডিয়াল হিট কন্ডাকশন, এক্সিয়াল হিট কন্ডাকশন, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, তাহলে এগুলো কোথায় কি কি ব্যবহার করতে হবে, এই সাব চ্যানেল, কর্নার সাব চ্যানেল, তারপর হলো রড সেন্টার সাব চ্যানেল, কুলেন্ট সেন্টার সাব চ্যানেল। তাহলে এই বিষয়গুলো আমি ডাটাগুলো কি কি চ্যানেল গুলো বলা হয়েছে এখানে। তাহলে ডিকে হিট জেনারেশন, তারপর হলো হিট জেনারেশন কিভাবে হয়, এখানে ন্যাচুরাল হিট জেনারেশন কিভাবে চেঞ্জ হয়। তো এগুলো আমি একটা উদাহরণ দেওয়া গেছে যে এখানে এই থার্মাল হাইড্রোলিক্স একটা ওভারঅল, যেহেতু তোমরা আগে একটা কোর্সে পড়েছো যে থার্মাল হাইড্রোলিক্স অ্যানালাইসিস কোর্সে, তাহলে আমি এখানে বলার চেষ্টা করছি যে একটা ওভারভিউ অফ থার্মাল হাইড্রোলিক্স এর। নিউটনিক্সটা তো আগে পড়ালাম, এটা হলো থার্মাল হাইড্রোলিক্স পার্টের কি কি বিষয়,
কি হবে দুটার সাথে হলো আলটিমেটলি নিউটনিক্স এন্ড থার্মোডাইনামিক্স কাপলিং এর যে অ্যানালাইসিস করে আমরা আলটিমেটলি পরে ক্যারেক্টারাইজেশন দিতে করব। তারপরে আমরা একটা লেকচার দিব হলো মেটেরিয়ালের জন্য কি কি মেটেরিয়াল। তাহলে মেটেরিয়াল থেকে আমি যদি সময় পাই তাহলে ইকোনমিক্সটা একটু দেখবো, একটা মেটেরিয়ালে অধীনে দেখবো আর কি। তাহলে আমার মনে হয় এগুলো করে এগুলো এখন পরীক্ষা কি এগুলি কি থাকবে, একটা ম্যাথ তো প্রবলেম সলিউশন দিয়ে দিয়েছি, এত এগুলো আসলে এত কোরিলেশন এগুলো তোমাদের মুখস্থ করার কিছু নাই, যে কিছু কোরিলেশন দেওয়া থাকবে পরীক্ষা যদি থাকে এগুলো মুখস্থ করার কিছু নাই। কার কি কোরিলেশন গুলো জাস্ট কেমনে ব্যবহার করে কি করে সেগুলো হয়তো তোমরা বুঝতে পারো, মানে কি নুসেল নাম্বার মানে কি, প্র্যান্ডেল নাম্বার মানে কি, ডাইমেনশনাল এইচ মানে কি, ডেল্টা পি মানে কি, এফ মানে কি, ডেল্টা এইচ মানে কি, পাম্পিং ডেল্টা পি পাম্পিং পাওয়ার মানে কি, এগুলো রানস নাম্বার, রোসেল নাম্বার, এই হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট মানে কি, এগুলো এখানে কিছু প্যারামিটার আছে সেগুলো তোমরা পড়েছো, সেখান থেকে ফ্রিকশন ফ্যাক্টর, ডায়ামিটার, হাইড্রোলিক ডায়ামিটার, এগুলো তোমরা বিভিন্ন ধরনের ইকুয়েশন বিভিন্ন ব্যক্তির এখানে মনে হয় তোমরা প্রিন্ট আউট করলে দেখতে পারো, হয়তো দেখতে পারো। আমি জানি না এখানে অনেক ছোট হয়ে আসছে আমার হাতে লেখা, এগুলো নর্মালি আমি ব্ল্যাক বোর্ডে পড়াই তো আমার নোটের থেকে এগুলো তোমাদেরকে স্ক্রিনশট করে দিচ্ছি এই আর কি। তো এখানে এগুলো ফ্লুইড ফ্লো আছে, হিট ট্রান্সফার ইকুয়েশন আছে। আমি স্যার নোটগুলো স্যার একটু যদি পিডিএফটা দিতেন স্যার তাহলে ভালো হতো ওই নোটগুলো। হ্যাঁ, তো যাই হোক এখন আমার এ হলো বিষয় থার্মোডাইনামিক্স ক্লাসের আমি তোমরা এগুলো পড়ছো না আগে পড়ছো? স্যার কিছু কিছু জিনিস পড়ছিলাম স্যার, সব পড়িনি। কিছু কিছু সব পড়ো নাই। কোরিলেশন মনে জানো না মনে কি কোরিলেশন, বয়লিং হিট ট্রান্সফার কোরিলেশন সাদিয়া? জি স্যার। এগুলি সব পড়ছো তোমরা থার্মোডাইনামিক্স ক্লাসে? আমি যেগুলো দেখাইলাম আবার বিয়ে করলাম। স্যার এই যে কোরিলেশন যেগুলা দেখালেন ওই স্লাইডটা ছিল। আচ্ছা, তারপর কোনটা কোরিলেশন ব্যবহার করতে জানো, কোন সময় কোনটা ব্যবহার করতে হবে, ছেলে কোন কিভাবে স্যার করতে হবে? ওইটা তো বলছিল যে ম্যাথসে দেওয়া থাকবে। তাই তোমাদের থার্মোডাইনামিক্স ক্লাসটাকে আলতাফ স্যার নিছিল আর মেজবা কে? স্যার মেজবা স্যার নিয়েছিল আর আলতাফ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো তো মনে কোরিলেশন ব্যাপারে টু ফেজ সম্পর্কে আইডিয়া দিছে তাই না? জি স্যার। আইডিয়া দিছে তাই তো, আমার তো ধারণা দেওয়ার কথা। যাই হোক সেটা আমি আবার তোমাদেরকে রিগেইন করাই দিলাম। আর এগুলো মডেলিং আছে করার জন্য। বয়েড ফ্র্যাকশন নাম শুনছো তোমরা? বয়েড ফ্র্যাকশন, এটা ছিল বয়েড ফ্র্যাকশন ছিল তাই না? এখানে অনেকগুলো ডেফিনিশন কিন্তু আছে এই দেখে নাও। স্লাইডটা ছিল না। না সব স্লাইড তো থাকবে না, সবাই তো আর একরকম পড়ায় না তাই না? এগুলো আমি জাস্ট তোমাদেরকে ওইটাই মানে কয়েকটা ছিল কয়েকটা ছিল না। মানে সাব চ্যানেল ছিল তোমাদের, সাব চ্যানেল কিভাবে ক্যালকুলেট করতে হবে, সাব চ্যানেল কি সেগুলো না পড়ানো হয়েছিল। তো এটাই ইম্পর্টেন্ট, সাব চ্যানেল গুলো কিভাবে করতে হবে, কারণ ওটা না বলতে তুমি কিভাবে তুমি অ্যাপ্লিকেশনটা বুঝবা কেমনি, হিট ট্রান্সফার অফ ফ্লুইড ফ্লো তুমি কোথায় অ্যাপ্লাই করবা, কি ক্যালকুলেট করবা, কি জানতে চাও, কি প্যারামিটার বের করতে চাও, তোমাকে সেটা বুঝতে হবে, সেটা হলো মেন বিষয়। এটার জন্য আমি বললাম তোমরা তো নিশ্চয়ই পড়ছো মানে সিএইচএফআর বা ডিএনবিআর এগুলি পড়ছো না তোমরা থার্মোডাইনামিক্সে? জি স্যার। তাহলে যেগুলো পড়ছো সেটাই আমি বলবো যে এখন তোমরা বুঝতে পারো দেখো। আমি জাস্ট একটা ওভারঅল ভিউ ডিএনপিআর দিই। ছিল কিন্তু ওই যে সাব চ্যানেলের ক্যালকুলেশন ছিল না। হাইড্রোলিক ডায়ামিটার ছিল না মনে হয় তাই না? স্যার জাস্ট ডেফিনেশন ছিল আর কি। না এগুলি ক্যালকুলেশন শিখতে হবে, দেখো কেমনে আসে। হাইড্রোলিক ডায়ামিটার না পেলে তুমি ক্যালকুলেট যেতে হবে না, তোমার তো নিউমেরিক্যাল থিওরিটিক্যালি সবকিছুই লাগবে, এই জন্য বললাম যে এইগুলো দেখে নিও। তো যাই হোক এখন আমি মোটামুটি এখন দেখো যে এটা বলছিলাম না, এটাকে তোমরা ক্যালকুলেট করতে পারো, দেখো মডেলিং করে করতে পারো যদি এটা টু ফেজের জন্য তাই না, এটা টু ফেজ বয়লিং ওয়াটার রিঅ্যাক্টরের জন্য এখানে তৈরি করে ম্যাচ তৈরি করে সিঙ্গেল ফেজ থেকে টু ফেজ তারপর আবার সিঙ্গেল ফেজ হবে। এই ক্ষেত্রে ওটা কি টেম্পারেচার বেশি হতে পারে কম বেশি হতে, প্রেসারের ভেরিয়েশন, টেম্পারেচার ভেরিয়েশন, ফ্রিকশনাল প্রেসার ভেরিয়েশন করলে তোমরা কনস্ট্যান্ট হিট ধরে তাহলে তোমরা থার্মোডাইনামিক্স এগুলো ক্যালকুলেট করতে পারো, দেখতে পারো, সাব চ্যানেলও ধরতে পারো, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আছে ক্যালকুলেট করে, এগুলো রিসার্চ করা হয় মানুষজন তাই না, এগুলো আমি জাস্ট দিলাম। তা আমার মনে হয় এই লেকচারটা আমি আর কন্টিনিউ করতে যাচ্ছি না তোমাদের এটা আজকে, তারপরে আমি মেটেরিয়ালের দিকে একটা লেকচার নিব।
এখন তার মধ্যে অ্যাটেন্ডেন্স না টাইমিংস আব্দুল আল মাসরুফ নাই ফুয়াদ রাহান খান নাই ফারিন খান Yes, sir. ফারজানা বিনতে ফারুক Yes, sir. হাকিমুজ্জামান Yes, sir. ও হাকিম আসো Yes, sir.